এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের একদম নতুন একটা অধ্যায় নিয়ে। অধ্যায়টি হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। এটা সম্পর্কে কিছু তথ্য আগে দিয়ে দিই, বা বিষয়টা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কিছু বলে নেওয়া ভালো, যেটা তোমাদের জানতে এবং বুঝতে সাহায্য করবে বিষয়টা সম্পর্কে। যে মৌলিক কর্তব্য কিন্তু ভারতের সংবিধান যখন প্রবর্তিত হয় তখন ভারতের সংবিধানে ছিল না। এটি সংবিধানে যুক্ত করা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী। এটি শরণ সিং কমিটির সুপারিশে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। প্রথমেতে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় এবং পরবর্তীকালে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী, যেটি কি না 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষাদান তাদের অভিভাবকের কর্তব্য। এই মৌলিক কর্তব্যের ধারণাটি ভারতের সংবিধানে গৃহীত হয়েছে সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে। বর্তমানে যাকে রাশিয়া বলা হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 1991 সালে রাশিয়া গড়ে উঠেছিল। তাহলে বিষয়টা বুঝতে পারলে, এখানেতে 11টি মৌলিক কর্তব্যের কথা বলছে, যে কর্তব্যগুলো প্রতিটি নাগরিক দেশের জন্য পালন করবে। চলো দেখো প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 132 কি বলা হয়েছে? দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ এ সিটিজেন ইনক্লুড, অর্থাৎ একটি নাগরিকের মৌলিক কর্তব্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত। দেখো 4টি স্টেটমেন্ট দিয়েছে, যার মধ্যে 1, 2, 4 সঠিক। কি কি? 1 নম্বরে বলছে রেসপেক্ট ফর দি কনস্টিটিউশন, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ একজন নাগরিক ভারতের সংবিধানকে শ্রদ্ধা করবে, জাতীয় পতাকা এবং জাতীয় স্তোত্রকে শ্রদ্ধা করবে। সেকেন্ড, টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, অর্থাৎ তার মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলবে। আর 4 নম্বরে কি? টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্যপ্রাণী রক্ষা করবে। 3 নম্বরটা কিন্তু কোনো নাগরিকের মৌলিক কর্তব্য নয়, রেসপেক্ট ফর দি গভর্নমেন্ট, সরকারের জন্য শ্রদ্ধা প্রদর্শন, সেটা নয়। আমরা গণতন্ত্রে বাস করি, কোনো সরকার আমাদের পক্ষে হতেই পারে, বা আমাদের মতাদর্শের সাথে কোনো সরকারের মতাদর্শ মিলতেই পারে বা নাও মিলতে পারে, তার জন্য আমরা শান্তিপূর্ণ পদ্ধতিতে সেই সরকারের বিরোধিতা করতেই পারি। এটা কোনো মৌলিক কর্তব্য নয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং আর ইনক্লুডেড অ্যাজ দি ফান্ডামেন্টাল ডিউটিস, এখানেতে দেখো 4টে বলা হয়েছে, দেওয়া হয়েছে স্টেটমেন্ট, বলা হয়েছে এর মধ্যে কোনটি ফান্ডামেন্টাল ডিউটিস। এখানে হবে কি 1, 2 এবং 4 দেখতে পাচ্ছ। দেখে নি কি বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড হ্যাভ রেসপেক্ট ফর ইটস আইডিয়ালস অ্যান্ড ইনস্টিটিউশনস, অর্থাৎ আমরা সংবিধান মান্য করে চলব এবং সংবিধানের আদর্শ এবং সংবিধানে বর্ণিত প্রতিষ্ঠানগুলিকে আমরা মেনে চলব, তাদের প্রতিও শ্রদ্ধা রাখব। আর কি? টু আপহোল্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য সভরেন্টি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে বজায় রাখব এবং রক্ষা করব। 4 নম্বরে কি আছে? টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাবজিওর ভায়োলেন্স, অর্থাৎ আমরা জনগণের সম্পত্তি, যে সরকারি সম্পত্তি, সেগুলিকে রক্ষা করব এবং হিংসা ত্যাগ করব। এরপর দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন উইথ দ্য আইডিয়া অফ, বলছে মৌলিক কর্তব্যের ধারণা ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল কোন আইডিয়া থেকে? সেটা কি না কার্বিং সাবভার্সিভ অ্যান্ড আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ নাশকতামূলক এবং অসাংবিধানিক কাজকর্মগুলি থেকে নাগরিকদের দূরে রাখার জন্য এই ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়েছিল। এখানে জেনে রাখো, সাবভার্সিভ কথাটার অর্থ হলো নাশকতামূলক। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি ইন ইন্ডিয়া,
নিম্নলিখিত কোনটি ফান্ডামেন্টাল ডিউটি টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার্স কম্পোজিট কালচার, অর্থাৎ যে সমস্ত ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি রয়েছে সেগুলোকে যেন আমরা সংরক্ষণ করি, সেটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিউটি। এছাড়াও দেখো যেটা বলে দিই, বাকি তিনটি আছে। প্রথমেরটা সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বিচার বিভাগের পৃথকীকরণ শাসন বিভাগ থেকে, যেটা হচ্ছে ডিপিএসপি আর্টিকেল 50-তে বলছে। সিতে কি বলছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন, যেটা হচ্ছে তোমার ডিপিএসপি আর্টিকেল 45-এতে বলছে। বিনামূল্যে অবৈতনিক শিক্ষা, যার কিছু অংশ আর্টিকেল 21-এতে ফান্ডামেন্টাল রাইটসেতেও রয়েছে। আর অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, যেটা প্রপারলি একদম ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 17-এতে বলছে। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড, দেখো এর উত্তরটা সি হবে। পার্ট 4A অফ দি কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ সংবিধানের 4th ক পার্টেতে রয়েছে মৌলিক কর্তব্য। আর বাদ বাকিগুলোও বলে দিই কেন হলো না। পার্ট 2 অফ দি কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 2 অফ দি কনস্টিটিউশনেতে রয়েছে সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস না। ফান্ডামেন্টাল রাইটস রয়েছে পার্ট 3-তে, দেখো এর পরেরটাই পার্ট 3 অফ দি কনস্টিটিউশন, এখানেতে দিয়েছে সিটিজেনশিপ, এটা হবে ফান্ডামেন্টাল রাইটস। আর পার্ট 5 অফ দি কনস্টিটিউশন দিয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে পার্ট 4-তে, 4th পার্টে রয়েছে আর্টিকেল 36 থেকে 51। চলো নেক্সট পেজে যাই। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি, এখানে বলছে কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়। টু প্রোটেক্ট মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ পাবলিক ইম্পর্টেন্স, অর্থাৎ মনুমেন্ট এবং যে সমস্ত জনগণের জন্য গুরুত্বপূর্ণ স্থাপত্য রয়েছে সেগুলোকে রক্ষা করা। এটা কি, এটা হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আর্টিকেল 49-এতে বলা হয়েছে। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি অফ সিটিজেন্স আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হবে সি। টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন টু ডু সো, অর্থাৎ দেশকে রক্ষা করা এবং দেশের জন্য যখনই প্রয়োজন পড়ে তখনই নিজেকে উৎসর্গ করা। যেরকম বর্তমান পরিস্থিতিতে যদি ভারত চীন যুদ্ধ বাঁধে, তাহলে নাগরিক হিসাবে আমাদেরও সেই যুদ্ধে অংশগ্রহণ করা উচিত, বা যে কোনোভাবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলেও যে কোনোভাবে যারা ভারতীয় সৈনিক, ভারত দেশকে সাহায্য করা উচিত। হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্টস প্রোভাইডস লিগাল প্রভিশন ফর ইমপ্লিমেন্টেশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ এখানে তিনটি দেখো স্টেটমেন্ট দিয়েছে যে এর মধ্যে কোনটি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে ইমপ্লিমেন্ট করেছে, অর্থাৎ প্রয়োগ করেছে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে, এই তিনটি অ্যাক্টই আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে ইমপ্লিমেন্ট করেছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এখানে দেওয়া নেই, যেটা হবে তোমার 1972। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর অ্যামাং দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স লেড ডাউন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ নিম্নলিখিত কোনটি ফান্ডামেন্টাল ডিউটিস, এখানে হবে 1, 3 এবং 4। কী কী, প্রথমটাই টু প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার, অর্থাৎ আমাদের যে ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি রয়েছে সেগুলো আমাদের মিশ্র সংস্কৃতির মধ্যে সেগুলির সংরক্ষণ। 3 নম্বরে কি, টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড স্পিরিট অফ এনকোয়ারি, অর্থাৎ মনের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতাকে জাগিয়ে রাখা এবং অনুসন্ধিৎসা জাগিয়ে তোলা, যে কেন জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। এটা জেনে রাখো, এটা রাষ্ট্রবিজ্ঞানের বাইরে হলো। জেনে রাখো, যে মানুষ প্রশ্ন করে সেই জানতে চায়, এটাই তার মধ্যে বোঝায়। আর যে জানতে চায় সেই জানতে পারে। যার জানার আগ্রহ নেই সে যতই পড়াশোনা করুক না কেন, যাই করুক না কেন, সে বিশেষ কিছুই লাভবান হয় না, আর তার পড়াশোনা ভালোই লাগবে না জানার আগ্রহ না থাকলে। নেক্সট স্টেটমেন্ট, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্পেয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি, অর্থাৎ ব্যক্তিগত এবং সমষ্টিগত সমস্ত ক্ষেত্রেই কাজের উৎকর্ষতা আনতে হবে, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। এরপর ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অন দি রেকমেন্ডেশন অফ,
অর্থাৎ মৌলিক কর্তব্যগুলি যেগুলি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল সেগুলি কোন কমিটির সুপারিশে এসেছিল? শরণ সিং কমিটি। দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ অফ এ সিটিজেন অফ ইন্ডিয়া ইনক্লুড, অর্থাৎ নাগরিকদের মৌলিক কর্তব্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? এখানে 1, 2, 3 হবে। টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেগুলির উন্নতি সাধন এবং সেগুলিকে সংরক্ষণ করা। টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম, এবং আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মহান আদর্শ দ্বারা বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিলেন সেগুলোকে নিজেদের হৃদয়ের মধ্যে স্থাপন করা এবং তার দ্বারা অনুপ্রাণিত হওয়া। 3 নম্বর, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম, অর্থাৎ মনের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা এবং অনুসন্ধিৎসাকে জাগিয়ে তোলা। এই 3টি আছে ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে। চতুর্থ স্টেটমেন্ট বলা হচ্ছে টু স্ট্রাইভ টু ওয়ার্ডস অ্যাচিভিং ইকুয়াল প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইনের চোখে আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার জন্য নিজেদেরকে সেই পথে নিয়ে যাওয়া। এটা ফান্ডামেন্টাল রাইটসেতে রয়েছে, আর্টিকেল 14। ফান্ডামেন্টাল ডিউটিস নেই। হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি অফ দি সিটিজেন অফ ইন্ডিয়া? এর পরের প্রশ্ন বলছে কোয়েশ্চেন 143 যে কোনটি ফান্ডামেন্টাল ডিউটি নয়? 4 নম্বরটি টু প্র্যাকটিস ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড টু কন্ট্রোল পপুলেশন, অর্থাৎ পরিবার পরিকল্পনা গ্রহণ করা এবং জনসংখ্যাকে সীমিত করা। এটা ফান্ডামেন্টাল ডিউটি নয় অবশ্যই, তবে বর্তমানের যা পরিস্থিতি, ভারতের জনসংখ্যা যেভাবে বাড়ছে সেই ক্ষেত্রে এই ফ্যামিলি প্ল্যানিংটা করা খুবই গুরুত্বপূর্ণ। আজকেই যা বাজারের চাকরির অবস্থা, আজকে যে কর্মসংস্থানের অবস্থা, সেই ক্ষেত্র থেকে চিন্তা করলে এটা করাটা বাঞ্ছনীয়। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দি ফলোয়িং ইয়ার্স দ্য ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাভ বিন অ্যাডেড টু দ্য এক্সিস্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ সহজভাবে বলতে গেলে ফান্ডামেন্টাল ডিউটি কত সালে যুক্ত হয়? যেটা একদম প্রথমেই বলেছিলাম 1976, সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ফখরুদ্দিন আলী আহমেদ রাষ্ট্রপতি ছিলেন। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ফান্ডামেন্টাল ডিউটিস কন্টেন্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর কারেক্ট, অর্থাৎ মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনগুলি সঠিক? এখানে 3 এবং 4 সঠিক। ফান্ডামেন্টাল ডিউটিস have become a part of the Constitution of India in accordance with the recommendations of the শরণ সিং কমিটি, অর্থাৎ শরণ সিং কমিটির সুপারিশেই মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানের অংশ হয়েছে। একদম ঠিক, 76 সালে এই কমিটির সুপারিশেই অংশ হয়েছিল। 4 নম্বর, ফান্ডামেন্টাল ডিউটিস আর অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন্স অফ ইন্ডিয়া, এবং মৌলিক কর্তব্যগুলি কাদের জন্য প্রযোজ্য না? শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। দেখো 1, 2 কেন নয়? প্রথমটা, ফান্ডামেন্টাল ডিউটিস ক্যান বি এনফোর্স থ্রু রিট জুরিসডিকশন। এখানে কি বলা হয়েছে? মৌলিক কর্তব্যগুলিকে বলবৎ করা হয় কি লেখ জারি করার মাধ্যমে? না, একেবারেই এটা বলা হয়নি। লেখ জারি করার মাধ্যমে মৌলিক অধিকারগুলিকে বলবৎ করা হয় সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এবং হাইকোর্ট আর্টিকেল 226 ওয়াইজ বলবৎ করে থাকে। এরপর ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাভ ফর্মড এ পার্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিন্স ইটস অ্যাডাপশন। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধান গ্রহণের সময় থেকেই সংবিধানের সাথে যুক্ত আছে। এটাও ঠিক নয়, তখন ছিল না, প্রথমেই বলেছি। এরপরেও অনেক প্রশ্নে আলোচনা হয়েছে, এখানেই বলা হয়েছে 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশে এগুলি সংবিধানে যুক্ত হয়, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে গৃহীত হয়েছিল। এরপর ফান্ডামেন্টাল ডিউটিস ডু নট এনজয় এনি লিগাল স্যাংশন, এটা হবে কারণ মৌলিক কর্তব্যের কোনো লিগাল স্যাংশন হয় না, কারণ যেহেতু এটা আদালতে বলবৎযোগ্য নয়। অর্থাৎ কেউ যদি মৌলিক কর্তব্য লঙ্ঘনও করে তার বিরুদ্ধে সরাসরি আদালতে যাওয়া যায় না। ওকে, গুড বাই। তোমাদের কারোর কিছু এটা নিয়ে বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো।